মহাবিশ্বে যখন একটি নতুন তারার জন্ম হয় তখন তা শুধু আমাদেরকে আলো ছড়ায় না, নিয়ে আসে নতুন সম্ভাবনা, নিয়ে আসে নতুন বিস্ময়। অন্ধকার আকাশে ওই মিটিমিটি করে জ্বলতে থাকা ছোট্ট এক আলোক বিন্দু ধীরে ধীরে হয়ে ওঠে আমাদের দিশারি, যা সৃষ্টি করে অসংখ্য নতুন স্বপ্নের। সঙ্গীতের আকাশেও তেমন একটি নতুন তারার জন্ম হয়েছে, যার নাম এনএকে প্রজেক্ট। এনএকে প্রজেক্টের মানে কি? এনএকে কাকে সম্বোধন করছে, কাকে উদ্দেশ্য করে এই ব্যান্ড? সব কিছুর উত্তর আমরা খুঁজবো আজকের তারকাকথন। ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের এই আয়োজনে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চলুন সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সাথে আমাদের যারা অতিথি রয়েছেন একটু পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন সঙ্গীতজন আমাদের ভীষণ প্রিয় নাসিম আলী খান, এনএকে প্রজেক্টের যিনি ভোকালিস্ট এবং কি বলবো স্বপ্ন সারথি, নতুন একটি স্বপ্নের পথে যার হাত ধরে যাত্রা শুরু হয়েছে। আমাদের সাথে রয়েছেন রানা, তিনি এনএকে প্রজেক্টের বেস গিটারিস্ট হিসেবে রয়েছেন, শুভেচ্ছা আপনাকে। আমাদের সাথে রয়েছেন শুভ্র, তিনি এনএকে প্রজেক্টের লিড গিটারিস্ট, শুভেচ্ছা। এবং আমাদের সাথে রয়েছে এনএকে প্রজেক্টের ড্রামিস্ট আশিক। অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে। থ্যাংক ইউ। আপনাকে অভিনন্দন। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভীষণ ভালো আছি। আর একটা তারার গল্প শুনবো, সেটা শোনার জন্য আমি বেশ আগ্রহী হয়ে আছি। আমার মনে হয় দর্শকরাও জানতে চায়, কারণ নাসিম আলী খানের সাথে এতদিন একটা পরিচয় যুক্ত ছিল মানুষের, এবং সেটি নিয়ে অনেক অনেক জল্পনা, স্বপ্ন, প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশার জায়গাটা কেমন যেন এখন একটা ভিন্ন দিকে মোড় নিল। তো এই মোড়টা কেন নিল? হোয়াট ইজ এনএকে প্রজেক্ট, একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা বলি, আমি 1980-তে সোলস জয়েন করি। ওই বছরে আমরা অ্যালবাম বের করি, সোলসের ফার্স্ট অ্যালবাম সুপার সোলস। তো সোলসের সাথে আমি 78 থেকে জড়িত ছিলাম অ্যাজ গেস্ট আর্টিস্ট, তবে 80তে আমি পার্মানেন্ট হলাম। আমার সাথে একই বছরে বাচ্চু হলো, তখন থেকে আমাদের যাত্রা শুরু। এখন এনএকে প্রজেক্ট কেন? সোলস হিসাবে অসংখ্য গান করেছি, আমি লিখেছি, সুরও করেছি, আবার অন্যরা লিখেছে, অন্যরা সুর করেছে, আমি গেয়েছি। যেমন আশেক ভালো লেখে, ভালো সুর দেয়। রানাও ছিল আমাদের সাথে অনেক দিন, মাঝখানে আবার চলে গেছিল, আবার আমি আলাদা হওয়াতে সে আবার চলে আসলো আমার সাথে, একসাথে হলো। আর আশেকও সোলস ছিল, আমি চলে আসার পরে ও ডিসাইড করলো হি উইল কাম ওভার। তো সোলস কেন? আমি সোলস ভালোবাসি, কারণ এত বছর 47 ইয়ার্স একটা ব্যান্ডে, স্বাভাবিক, অসংখ্য গান, অসংখ্য স্মৃতি। তবে এনএকে প্রজেক্ট এই কারণে সবার একটা আইডেন্টিটি খুঁজে। সোলসের একটা মাল্টিফেরিয়াস একটা আইডেন্টিটি আছে। বিভিন্ন গায়ক বিভিন্ন সময় এসছে, বিভিন্ন গীতিকার বা সুরকার বিভিন্ন সময় এসে, কম্পোজার এসছে, করে একটা সমষ্টিগত একটা 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 আইডেন্টিটি হয়েছে। তো আমি আলাদা হয়েছি, আমার একটা আইডেন্টিটি অলওয়েজ ছিল, যেটা আমি পারছিলাম না প্রকাশ করতে সব কিছুর ভিড়ে। তো সবার ভালোবাসাকে, সবাইকে ভালোবাসা রেখে আমি আলাদা হলাম। কেন আলাদা হলাম? আমি যেসব যেসব গান যেসব গেয়েছি, এগুলো তো গাবই, ওগুলো তো আর যায়নি। ওখানে আমার সুর আছে, আমার সুর ছাড়াও আছে, আমার রিলেটেড রাইট আছে। হ্যাঁ, তো সোলসের একদম প্রথম থেকে বাচ্চুর সুরে যেসব গান বা তপনদা যেসব গান গেত, নকুভাই যেসব, ওগুলো তো আমি গাই, আমার নিজের গান আছে। আবার এর বাইরে আমার 2টা সোলো অ্যালবাম আছে, যেখানে অসংখ্য গান আছে, যেটা তার থেকে 2-1টা বোধহয় সোলসের গান গেতাম। তো ওইগুলো সব কিছু মানুষের কাছে পরিবেশন করার জন্যে কিন্তু এই এনএকে প্রজেক্ট। আর এনএকে প্রজেক্ট করার পরে কিন্তু আমরা বেশ কয়েকটা গান নতুন তৈরি হয়েছে, বাংলা ইংরেজি দুটোই। বাংলাতে একটা বেরিয়ে গেছে, ওই দোয়েল টিভি ওরা প্রকাশ করেছে, ওটা নীল বৃষ্টি, এনএকে প্রজেক্ট প্রোডাকশন। তারপরে একো অফ হিউম্যানিটি করেছি, ওইটাও এনএকে প্রজেক্ট প্রোডাকশন। তো এখনও ওটা বাজারজাত হয়নি, ওটা ভিডিও হবে, ওটা অ্যান্টি ওয়ার। ওকে, তো এনএকে নিয়ে আরো অনেক অনেক গল্প জানার আছে, কিন্তু এনএকের সাথে যারা যুক্ত হয়েছেন আরো আছেন, তাদের কথা একটু অনুভূতিটুকু জানতে চাই। রানা, কেমন লাগছে নতুন একটি প্রজেক্টের সাথে যুক্ত হওয়া? নতুন ভয়, project- আনন্দ, বিস্ময় কোনটা সব থেকে না বেশি? না, ভয় নেই, বিস্ময় কি, মানে নতুন প্রজেক্ট বলবো
মানে মনে হয় না নতুন প্রজেক্ট, কারণ নাসিম ভাই, আমি, আশিক ভাই, আমরা তিনজন এত আগে থেকে একসাথে মিউজিক করে আসছি, তো এটা আমার কাছে নতুন মনে হয় না। বাট একটা ডিফারেন্ট কিছু আমরা করার চেষ্টা করতেছি এবং আমাদের হবে ইনশাল্লাহ। আর যখন নাসিম ভাই আমাকে ফোন দিল, মানে সোলস থেকে উনি যখন লিভ নেওয়ার পরে, তো আমাকে যখন বললো রানা এরকম, তখন আমি বললাম যে তাহলে এক কাজ করি। ইমিডিয়েট টাইমে আশিক ভাইও ওখান থেকে যখন ইয়ে করেছে, সোর্স ছেড়ে আসছে, বললাম যে আমরা তিনজন দেখেন এক হইতে পারি কি না। তখন আমি বললো যে গুড আইডিয়া। তখন আমরা এক হইলাম এবং তারপরে আস্তে আস্তে এই শুভ্র, আরও আছে আমাদের কিবোর্ডে আছে সোহাগ, আমাদের স্যাক্সোফোনে আছে হচ্ছে কি জানো, রব, আরও আছে আরও দুজন, আরও কয়েকজন গেস্ট মেম্বার আছে। বাট এখন আমরা প্র্যাকটিসে আছি, যে নাসিম ভাই যেটা বললো নতুন নতুন গানের। তো বিস্ময় কি, মানে বিস্ময় এগুলি কিছু না, আমরা চেষ্টা করতেছি বা আমাদের চেষ্টা আছে ভালো কিছু করার। আর যেহেতু নাসিম ভাইয়ের একটা পুরনো ব্যাকগ্রাউন্ড আছে যেটা, এবং অনেক সমৃদ্ধই আমি বলবো, তো ওটাকেও আমরা কাজে লাগানোর, মানে ওটাকে আমরা মূল হাতিয়ার হিসাবে, ওটাকে হাতিয়ার হিসেবে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, ওইটাকে কাজে লাগিয়ে আর কি। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আশিকের কাছে আসতে চাই। আপনি ড্রামার হিসেবে রয়েছেন, তো একটা নতুন প্রজেক্ট কিন্তু অনেক অনেক স্বপ্ন এবং নতুন কিছু শুরু করার চ্যালেঞ্জ তো সবসময় থাকে, যতই আমরা বলি মিউজিক সেক্টরে অনেক বছর ধরে আছি, আর প্রত্যাশাও মানুষকে কেমনভাবে গ্রহণ করবে সেটাও, সব কিছু মিলে অনুভূতিটা কেমন শুনতে চাই। অনুভূতিটা আসলে আমার জন্য একটু ডিফারেন্ট, কারণ আমি শুধু যে মিউজিক করতাম তা না, আমার একটা কর্পোরেট লাইফ আছে লাস্ট 18 ইয়ার্স। সো সোলসের সাথে শুরু থেকে আছি, 25 বছর আমি সোলসের সাথে বাজিয়েছি। হয় কি, সোলসে এই পর্যন্ত, সোলস একটা ইনস্টিটিউশন আমার মতে। ওখানে অনেক মানুষ এসছে গেছে প্রয়োজনের তাগিদে, সময়ের কারণে। সো একটা পর্যায়ে আমার আসলে সময়ের তাগিদে হোক, অন্য কোনো কারণে হোক, আমার আলটিমেটলি আর মনে হচ্ছে যে এখন যাত্রাটা পূর্ণতা পেয়েছে আলটিমেটলি। সো আমার এখন অন্যদিকে একটু মন দেওয়ার প্রয়োজন আছে। সো ইটস বিন এ লং জার্নি আমার জন্য ছিল, দুইটাই, সোলস এবং আমার পার্সোনাল ক্যারিয়ার। সো একটা পর্যায়ে মনে হলো ইটস বেটার যখন আমি একটু আমার মতন করে কিছু করার চেষ্টা করি। তো নাসিম ভাই শীতে ছিল, উনি জাস্ট আমার আগেই গেছেন, আগেই আলাদা হয়েছেন। আমরা একসাথে শুরু করলাম এবং আমাদের এখন চাওয়াটা হচ্ছে নিজের মতো করে কিছু করা, একদম নতুন, নিজের মতো করে, নিজের মনের খোরাক জোগায় যেটা, এমন কিছু প্যাশনটাকে এখন আমরা আর একটু সামনে আনার চেষ্টা করছি, রাদার দেন আমরা একটা রেগুলার রুটিন মিউজিক করার থেকে আমরা আমাদের স্বাধীনতা, আমাদের ইচ্ছা, আমাদের মানে সবচেয়ে বড় কথা মনে যে সঙ্গীতের ক্ষুধা থাকে, ওটা নিয়ে কিছু করার প্ল্যান আছে। সো দ্যাটস ওয়াই আমরা একসাথে হওয়ার চেষ্টা করছি। রানা, আমি, নাসিম ভাই, আমরা একসাথে অনেকদিন, রানা প্রায় 10 বছর বাজিয়েছে, নাসিম ভাই তো শুরু থেকে আবার 25 বছর। সো আমাদের লং টাইম একটা জার্নি আছে, এই জার্নিটাকে আমরা আবার শুরু করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা এবার শুভ্রর কাছে একটু জানতে চাই যে এই ব্যান্ডের সাথে যুক্ত হওয়ার অনুভূতিটা, অভিজ্ঞতাটা এখন পর্যন্ত কেমন? অভিজ্ঞতা অবশ্যই এক কথায় বলবো ভালো, কারণ আমি এখানে সব থেকে জুনিয়র মেম্বার। আমি বলবো না কিন্তু জুনিয়র, আমার কাছে মনে হয় যে নাসিম ভাই সব থেকে জুনিয়র। না, হ্যাঁ সেটা ঠিক আছে, বাট এক্সপেরিয়েন্স প্লাস সব কিছু মিলিয়ে আসলে আমার জেনারেশনটা একটু পরের দিকের। বাট আমি একটা জিনিস বলবো যে আমার এক্সপিরিয়েন্স বরাবরই ভালো মিউজিক ইন্ডাস্ট্রিতে, কারণ আমি লাস্ট কাপল অফ ইয়ার্স আমি শাফিন আহমেদের সাথে বাজিয়েছি, শাফিন ভাইয়ের সাথে। তো শাফিন ভাই 2024-এ যখন উনি চলে গেলেন আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে, তো তারপরে আসলে আমি খুবই ফ্রাস্ট্রেশনে ছিলাম যে কি করব মিউজিক, কারণ এই একটা কাপল অফ ইয়ার্স এরকম একটা মায়েস্ট্রো, এরকম একজন গ্রেট লিজেন্ডারি মিউজিশিয়ান লাইক শাফিন আহমেদ, ওনার সাথে বাজানোটা এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। আর এটা অনেক বড়, মানে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফের, একটা গোল্ডেন এরা বলা যায় এটা ছিল। সো তারপরে ভাইয়া যখন চলে গেলেন তখন আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম যে কীভাবে মিউজিক কন্টিনিউ করব বা কি করব। একবার ভাবছিলাম যে মিউজিক হয়তো ছেড়েই দিব, আবার ভাবছিলাম যে না, মিউজিক ছাড়া বাঁচবো কীভাবে, কারণ মিউজিশিয়ানরা মিউজিক ছাড়া বাঁচতে পারে না। তারা ওয়ার্ল্ডের যেখানেই থাকুক, যে সিচুয়েশনেই থাকুক, দে হ্যাভ টু ডু ইট। সো তখন ওই সময় আসলে খুবই হতাশা মানে গ্রস্ত একটা সময় ছিল। তো থ্যাঙ্কস টু রানা ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই টুকটাক কিছু মানে সেশন প্লাস কিছু কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, এবং কি রানা ভাইয়ের সাথে আমার অনেক গুড মেমোরিজ আছে, আমরা একসাথে টুকটাক বাজিয়েছি। সো সেখান থেকে রানা ভাই অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ সিনিয়র মিউজিশিয়ান, উনি আমাকে তখন বললো, শুভ্র তুমি যেহেতু
শাফিন ভাই এখন নাই, আমরা এরকম একটা প্রজেক্ট করার প্ল্যান করছি, তুমি ইন্টারেস্টেড কিনা। তখন আমি বললাম যে অফকোর্স আপনার সাথে, অ্যান্ড সবথেকে বড় কথা নাসিম আলী খান ভাইয়ের মতো, আশিক ভাইয়ের মতো এরকম গ্রেট মিউজিশিয়ানস যারা আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে আসলে অনেক কিছু দিয়েছে, তো তাদের সাথে একসাথে আমার মিউজিক্যাল জার্নিটা শেয়ার করব, এটাও তো অনেক বড় একটা পাওয়া। সো তখন আমি ঝটপট রাজি হয়ে গেলাম যে হ্যাঁ অফকোর্স আই ওয়ান্ট ডু ইট। তারপর কি আমরা একটা প্র্যাকটিস করলাম, দেন আমাদের কিছু প্র্যাকটিসেও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হলো, তারপর আমরা কাপল অফ শোজ একসাথে করলাম। সো এই পর্যন্ত সব কিছু মিলিয়ে আসলে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে আই এম রিয়েলি হ্যাপি টু বি উইথ এনএকে প্রজেক্ট। ওকে, তুমি ডিজার্ভ করো বলেই তোমাকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো কি দারুণ কেমিস্ট্রি, আসলে আমার তো এখন দেখেই ভালো লাগছে। ব্যান্ড মানে আসলে একটা কেমিস্ট্রি থাকবে। টোটালি কেমিস্ট্রি। আর ব্যান্ডের জনরা কিন্তু যুগে যুগে তো চেঞ্জ হয়। অ্যান্ড আমাদের এনেকে প্রজেক্টের কারণটাই হচ্ছে ওই জন্য, কারণ এখন দ্য সিচুয়েশন তাগিদ আছে, কিন্তু নতুনত্ব কিছু ফিউশন, আর নতুন মাঝে পিছনে সব ফেলে দিব নতুন করে না, ফিউশন করে একটা আলাদা একটা রূপ করার চেষ্টা করছি আমরা। ওকে, সো আমি কিন্তু আরো কিছু শুনেছি যে এনাকে আসলে মিউজিক নিয়ে নতুন এক্সপেরিমেন্ট করতে চায়, একটা সিম্ফনি বা আরো কিছু আছে। সো এক্সপেরিমেন্টাল জায়গাটা নিয়ে একটু জানতে চাই। এক্সপেরিমেন্টাল জায়গা দেয়, যখন একটা কনসার্টে আমরা বিভিন্ন চমক দিব, আমরা ওয়ার্ল্ড মিউজিকের একটা ভাব দিব। যেমন আমরা অলরেডি স্যাক্সোফোন দিয়ে ট্রাই করেছিলাম, যে স্যাক্সোফোন দিয়ে টোটাল ওয়েস্টার্নাইজ লাইক পাব মিউজিকে, ওটা করতে যেয়ে দেখি যে না, এটা আমাদের সাথে মিশেই গেছে, তো রেখেই দিলাম স্যাক্সোফোনকে। কিবোর্ড প্লেয়ার সবাই কিন্তু একটা কিবোর্ড ইউজ করে, আমরা কিন্তু দুইটা কিবোর্ড প্লেয়ার ইউজ করি, কারণ আজকালকার সময় কিন্তু এই অনেক রকমের ইডিএম মিউজিক, অনেক লেয়ার মিউজিক চলে এসেছে, অনেক লেয়ার মিউজিক একজন কিবোর্ড প্লেয়ার জন্য সম্ভব না। তো এনেকে প্রজেক্ট আমাদের সাউন্ড শুনলে বুঝবেন, চোখ বন্ধ করে শুনলে অনেক কিছু গান আছে যেটা মনে হবে একটা সিম্ফনি বাজছে। আচ্ছা, এক্সপেরিমেন্টের জায়গাটা তো আসলে শুনলাম এবং নতুন কিছু আমরা পাচ্ছি এমন একটা ব্যাপারে রইলো, কিন্তু ব্যান্ড মিউজিক আসলে শুরুর থেকে একটা স্ট্রাগল করেই এসেছে সময়ের বিপরীতে কাজ করা। যদি আমি বলি যে এনএকে প্রজেক্টে অ্যাজ আ ব্যান্ড এই সময়ে সব থেকে স্ট্রাগলিং পার্ট কোনটা মনে হচ্ছে? স্ট্রাগলিং পার্ট মনে হচ্ছে যে আমার তো অলরেডি এস্টাবলিশ একটা স্টাইল আছেই। এখন আমরা যখন এনেকে প্রজেক্ট হিসেবে নামি, তখন আমাদের নতুন নতুন যদি না দিতে পারি, তাহলে বলছে তার লাভটা কী হলো নতুন একটা ব্যান্ড করে। সো এখন ওই জিনিসটাই স্ট্রাগলিং পয়েন্ট। এখন আমরা ওয়ার্ল্ড মিউজিক করতে চাচ্ছি, যেমন স্যাক্সোফোন ঢুকালাম, ডাবল লাইন কিবোর্ড ঢুকিয়েছি, যে একজন ফিউশন ইয়ে করবে, সিম্ফনি করবে, আর একজন লিড বাজাবে, কম্বিনেশন করে লেয়ার মিউজিক হবে এখানে। আচ্ছা, আমি একটু সহজভাবেই জানতে চাই যে এখন আমাদের বর্তমানে আমাদের দেশে ব্যান্ড মিউজিকে যেই ধারাটা চলছে তার সাথে ওয়ার্ল্ড মিউজিকের যদি একটা পার্থক্য করতে চাই, আসলে ভিন্নতা কতখানি? না, খুব একটা যে ভিন্নতা না, তবে ওয়ার্ল্ড মিউজিক বলতে তো একটা জায়গা বোঝায় না, বিভিন্ন সেগমেন্ট, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন রিজনে বোঝায়। যেমন ল্যাটিন মিউজিক একরকম, আফ্রিকান মিউজিক একরকম, হ্যাঁ, ইভেন অস্ট্রেলিয়ান মিউজিক অ্যান্ড আমেরিকান মিউজিকের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু যদিও বা উপর দিয়ে একই লাগে দেখতে। হ্যাঁ, ওদের তো আমরা এখন চেষ্টা করি কিছু ইকুইপমেন্ট আমরা কোনো গেস্ট আর্টিস্ট ইউজ করব, হয়তো একটা আফ্রিকান র্যাপার নিয়ে আসলাম, তাদের সাথে গান গেলাম আমরা। হ্যাঁ, তারপরে হয়তো অ্যালজেরিয়ান কোনো সিঙ্গার আসলো, তাদের সাথে করলাম। ওইটাই মিন করছি আমি ওয়ার্ল্ড মিউজিকের। তো ইট উইল বি মোর লাইক আ ফিউশন। অফ কোর্স ফিউশন, মিউজিক্যাল ফিউশন। এন্টায়ার মিউজিক অলওয়েজ বিন ফিউশন। রাইট, ফিউশন এন্ড কোলাবোরেশন। ওকে, দ্য মিউজিক ইজ, কারণ যখন ব্লুজ যখন শুরু হয়েছিল, ব্লুজ আমেরিকান মনে করি, বাট ব্লুজ ইজ বেসিক্যালি আফ্রিকান মিউজিক। আফ্রিকার থেকে স্লেভদের আরতি, যেটা যে সুরে ওরা আরতি করতো, কান্নাকাটি করতো, ওটা দিয়ে কিন্তু ব্লুজ মিউজিক পরে শুরু হলো। সো দ্যাট ওয়াজ এ ফিউশন। সো এখনও কিন্তু বাংলাদেশে কিন্তু ফিউশন কিন্তু অলওয়েজ হয়ে এসছে, কেন রাগ রাগিনীর থেকে আরম্ভ করে ফোক মিউজিক থেকে ব্লেন্ড করে 71-এর পরে থেকে ব্যান্ড আর ফোক মিউজিক ব্লেন্ড হয়ে গেল, বিউটিফুল একটা জনরা ক্রিয়েট হলো। তো ফোক তো এখনও যায়নি, তারপরে লালন ক্রিয়েট হলো। যেমন আশেক, যেমন একটা ব্যান্ড আছে লালন, টোটাল বোধহয় 12টা গান করেছো তুমি? 6টা মৌলিক গান আছে মনে হয়। 6টা মৌলিক গান আছে ওই লালনের ধাঁচের উপরে আর কি। তো আমরা ওই টাইপেও করবো, আমরা ফিউশন করবো। তা আমরা চাচ্ছি ওইটাই। আর আমাদের যেটা দ্য অবস্টিক্যাল বলবো না, চ্যালেঞ্জ যেটা ফেস করছি, এটার সমন্বয়টা আনা, যাতে এইটা আনতে যে আমরা নিজের অরিজিনালিটি যাতে না হারাই, আবার অ্যাট দ্য সেম টাইম
আমরা যাতে মানডেন না হই শুধু ওই আগেরটাই গতানুগতিক করছি। সো দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। ওকে, আশিক আপনার কাছে একটু শুনতে চাই, অলরেডি তো যুক্ত হওয়া হয়েছে ব্যান্ডের সাথে এবং আরো অনেকগুলো কাজ প্রজেক্ট অনগোয়িং। নিজের জায়গা থেকে যদি কন্ট্রিবিউশনের কথা আপনার কাছে বলতে হয়, যে সবারই তো আসলে ভিন্ন ভিন্ন ভাবনা আছে এবং সব ভাবনা যুক্ত হয়ে আসলে একটা ব্যান্ডের নতুন একটা প্রোডাকশন হয়, সো হোয়াট উইল বি ইয়োর কন্ট্রিবিউশন? কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের কিছু গান আমরা তৈরি করব। গান তৈরি করার ক্ষেত্রে সেটা লেখা হোক, সুর হোক, কম্পোজিশন হোক, যেটা আমরা একসাথে করতে চাই, ইটস কন্ট্রিবিউশন। আর যদি রিদম সেকশন চিন্তা করি, রিদম সেকশন এতদিন শুধু ড্রাম বেজেছে, এখন আমরা প্ল্যান করছি এটাকে EDM এর সাথে এটাকে কোলাবরেট করার। দ্যাট মিনস ইলেকট্রিক ড্যান্স মিউজিক যেটা আছে বা একটু মেশিন মিউজিক যেটা আছে, প্রিটেপ মিউজিকের সাথে এটাকে কোলাবরেট করে আমরা স্টেজে একটা নতুন সাউন্ডের চেষ্টা করছি। সো উইচ ইজ আ লিটল বিট টাফ, কারণ একটা প্রিটেপ মিউজিক বাজছে তার সাথে একটা লাইভ ড্রাম বাজছে, দুটোকে একসাথে ব্লেন্ড করা ইটস এ টাফ থিং। বাট এইটা আমাদের প্ল্যান আছে, কারণ পার্টিস এরিনাতে আমাদের ঢাকাতে আপনি শুধু যেই স্টেজ হয়, শুধু যে কনসার্ট তা না, আমাদের কিন্তু পার্টি এরিনাতে কিন্তু প্রচুর ইংরেজি গান হয়, ডান্স মিউজিক হয়, হোটেলগুলিতে হচ্ছে, বিভিন্ন 5 স্টারে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। ওখানে কিন্তু একটা নতুন সাউন্ড মানুষ চায়। এখন যেই জেনারেশন এসছে ওরা কিন্তু ওই সাউন্ডটা ডিমান্ড করে। সো ওদের জন্য কিছু নতুন করার প্ল্যান আছে, সো ডিফারেন্ট ওয়ে, সো দ্যাট দে ক্যান ব্লেন্ড, দে ক্যান সি যে ওকে ঠিক আছে নাসিম আলী খান EDM গাচ্ছে, ওকে ঠিক আছে নাসিম আলী খানের পুরাতন 40 বছর পুরাতন গানটা নতুন সুরে, নতুন শব্দে, নতুন আয়োজনে শুনতে পাচ্ছে। সো এই ধরনের কিছু প্ল্যান আমাদের আছে, হয়তো ওদের ভবিষ্যতে দেখতে পাবে মানুষ। দ্য ব্যান্ড হ্যাজ বিন অলওয়েজ দ্য মিউজিক অফ ইউথ, তাই না? এবং ইউথদের জন্য আসলে আপনারা ভাবছেন এখন, কারণ এই জেনারেশনের থটকে ক্যাচ করা মনে হয় একটু কঠিন অন্য সবার থেকে, তাই না? আপনার কাছে একটু জানতে চাই রানা, যে এই জেনারেশন সম্পর্কে এবং তাদের মিউজিক সেন্স সম্পর্কে আপনার কি মনে হয়, তাদের কাছে গ্রহণযোগ্যতা কোন ধরনের মিউজিকের সব থেকে বেশি? গ্রহণযোগ্যতা তাদের কাছে সব ধরনের মিউজিকেরই আছে, EDM-এরও আছে, রক মিউজিকেরও আছে, ফোক মিউজিকেরও আছে। এক একজনের টেস্টের উপর এক একজন মানে ডিপেন্ড করে যে সে কী ধরনের গান শুনবে বা কী ধরনের মিউজিক করবে, ওটা ঠিক আছে। বাট আমাদের যেটা টার্গেট হচ্ছে, যেমন আশিক ভাই বললো যে EDM এগুলি, যেমন আমরা যেমন কিছু গান আমরা সিকোয়েন্সও করি, আবার সিকোয়েন্সের সাথেই আমরা ওটার সাথেই ব্লেন্ড করে আমরা প্লে করি, হ্যাঁ, যেটা মানে মানে ক্ল্যারিটিটা আমরা একটু রাখতে চাই পরিপূর্ণভাবে, যাতে সব কিছু বোঝা যায়, যার কারণে ফুল প্রজেক্ট নিয়ে আমরা প্লে করি। আবার নাসিম ভাইয়ের যে গানগুলি আছে পুরনো, ওগুলিকেও আমরা একটু যদি চেঞ্জ করে বা ওই যে পিসটা এতদিন বাজছে ওইটার না বাজলো, ওইটা নতুন কিছু বাজলো, এটা করি। আর নতুন কি যেন বললেন যে এই ইউথ জেনারেশন আছে, তাদের ল্যাঙ্গুয়েজ গ্র্যাব করা, মিউজিক সেন্সটাকে গ্র্যাব করা। না, একটা বিষয় কি, আমরা হচ্ছে 80s 90s-এর গান বেশি শুনেছি, তো ওইটার একটা প্রভাব আমাদের ভিতরে অলওয়েজ থেকেই যায়, হ্যাঁ, এবং এটাকে অস্বীকার করতে পারি না। আর এখন যারা নিউ জেনারেশন, ওরা অনেকেই, যেমন আমি তো এখন রেগুলার শো করি, ও করে, দেখি যে অনেকে এখন মাইলসকেও ঠিক মতো চেনে না, বা LRB বাচ্চু ভাইকে চেনে না, বা ও বাচ্চু ভাইয়ের গানটা জানে যে এই গানটা, ওই গানটা ও চেনে, জানে, শোনে, বা গাইলে ও গাচ্ছে, কিন্তু গানটা জানে না। তা ওদের জায়গাটা ভিন্ন হয়ে গেছে, মানে ওদের মানে কি বলবো, ওদের মানে যে গানগুলি ওরা শোনে সেগুলি হচ্ছে ওই 90s বা 80s-এর সঙ্গে রিলেট করে না, হ্যাঁ। কিন্তু আমরা যেহেতু মানে ওই টাইমটাতে শুনছি বেশি, এবং ওই টাইমটাতে আমরা কিন্তু মিউজিকটা করে আমাদের মানে ভিত্তিটাকে স্ট্রং করছি, হ্যাঁ। তো যার কারণে আমাদের যতই যা বলি একটা 90s-এর ছাপ আমাদের থাকে, আমাদের গোড়া তো এটা থাকবেই। থাকবে, ওটা গোড়া থাকবে। ইট উইল বি অ্যান অ্যামেজিং থিং আমার মনে হয়, কারণ 90s 80s এর ফ্লেভারটা যখন এই জেনারেশনের মিউজিক রিদমের সাথে বা চাহিদার সাথে মিক্স হবে, তখন তারাও আসলে ওই সময়টাকে রিলেট করবে। এক্স্যাক্টলি, তখনই তো ওইটাই ব্লেন্ডিং, ওইটা ফিউশন। এন্ড এটার সাথে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে আমরা কিন্তু ওয়ার্ল্ড মিউজিকের মধ্যে আমরা খুব স্ট্রংলি কিন্তু সুফি মিউজিক কিন্তু ফোকাস করছি। ও মাই গড, সুফি অলরেডি অনেক কটা গান আমার কিন্তু সুফি গান আছে, ওটা ব্যান্ড হিসেবে যায়নি, এখন যাবে। আমরা অলরেডি করেছি অনেক, কারণ এখানে সুফি মিউজিকের ব্যাপারে আমি একটু বলতে চাই। সুফি মিউজিক অনেকে মনে করে প্রেমের মিউজিক সুফি, ইটস ট্রু, সুফি ইজ টোটালি প্রেম, কিন্তু প্রেম কিন্তু ছেলে আর মেয়ের প্রেম না, এটা আত্মিক প্রেম। এটার উপরে মিউজিক, যেটা কেন এন্টার ওয়ার্ল্ড, আমাদের এন্টার ক্রিয়েশন কিন্তু প্রেমের উপরে। আমরা যে কোয়ান্টাম ম্যাথামেটিক্স যে বলছি, যে দ্য ভাইব্রেশন অফ কোয়ার্ক
হচ্ছে বলে the entire universe is alive. And why do the quark vibrate? একটা কোয়ার্ক আরেকটা কোয়ার্ককে ইনফরমেশন দেয় ভাইব্রেট করে, আর যদি না দিতে পারে তাহলে কিন্তু একটা চেইন রিয়াকশন হয়ে এন্টার ইউনিভার্স উইল কোল্যাপস। সো নিজেরটা চিন্তা করে না, পরেরটা চিন্তা করে। সো দ্যাটস হাউ দ্য হোল ভাইব্রেশন ইজ অল, অ্যান্ড দ্যাটস হোয়াট অরিজিনাল লাভ ইজ অল অ্যাবাউট, ভাইব্রেশন অ্যান্ড গ্রেস। সুফিজম নিয়ে শুনে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগলো, কারণ এখন যত পারফরমেন্স আসলে হচ্ছে সেই পারফরমেন্সের ক্ষেত্রে মিউজিক যখন সুফিজমে প্লে হয় তখন দেখি আমাদের ভাষার মিউজিকটা কিন্তু আমরা খুব কম পাই আসলে বাইরের দেশে বা অন্য কান্ট্রির সুফির যে। সেই জন্য বাংলাতে আমার কিছু 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 খুব ফেমাস গান, যেমন কাসিদা বুর্দা একটা ভেরি ফেমাস গান আছে, ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাবিকে আছে, ওটা উর্দুতেও করেছে, কিন্তু ওটা আমি বাংলায় করছি এখন, মানে ভাবান্তর করেছি বাংলায়, একই ভাব রেখে ওটা করে। তো এইভাবে করছে। আবার মৌলিক গান তো আমাদের আছেই, সুফি মৌলিক গান। আমরা একটা শুভ্রের কাছেও শুনতে চাই যে একটা হতাশার থেকে যখন একটা নতুন আলোর রশ্মি দেখা হয় এবং সেখানে যখন জার্নিটা শুরু হয় তখন অনুভূতিটা আসলে আপনি শেয়ার করেছেন। তারপরে এই নতুন জার্নি শুরু হওয়ার পরে নিজের কাছ থেকে নিজের প্রত্যাশাটা বা ব্যান্ডের প্রতি নিজের কন্ট্রিবিউশন আসলে সেই জায়গাটা কেমন? ব্যান্ডের প্রতি কন্ট্রিবিউশন, ওকে, মানে ফার্স্ট অফ অল আমি এখানে জয়েন করার পর আমার তো একটা ওরকম একটা এক্সপেকটেশন ছিলই যে আমি নাসিম আলী খান ভাইয়া, তারপর আশিক ভাইয়া, রানা ভাইয়া, ওনাদের মতো এরকম গ্রেট মিউজিশিয়ানসদের সাথে বাজাবো, মানে মিউজিক করব। সো ওই এক্সাইটমেন্টের জায়গা থেকে জয়েন করার পরে যেটা বললাম, এক্সপিরিয়েন্সটা বরাবরই ভালো। আর যেটা রানা ভাই বলছিল আর কি, ওনার কথা থেকে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে 90s-এর যে মিউজিকটা, এটা হচ্ছে আমাদের টোটাল আমাদের যে মিউজিক ইন্ডাস্ট্রি বা মিউজিক আমরা যে শুনি 90s-এর ওটাকে বলা হয় গোল্ডেন এরা, মিউজিকের একটা গোল্ডেন এরা। ওই সময় 80s 90s-এ আমাদের সব থেকে বেস্ট মিউজিকগুলো প্রোডাকশন হয়েছে। সো কিন্তু যেটা হচ্ছে যে নিউ এজ, যেটা জেনজি বলি বা যাই বলি, নিউ জেনারেশনের একটা হচ্ছে যে ওদের মিউজিকের টেস্টটা একটু চেঞ্জ হয়েছে। ওরা হয়তো 80s 90s-এর থেকে এখন একটু মডার্ন মিউজিকের প্রতি ওরা ইনফ্লুয়েন্সড। সো আমাদের মজার বিষয়টা হচ্ছে আমরা ওয়ার্ল্ড মিউজিক মানে যে জিনিসটা মিন করতে চাচ্ছি, যে আমরা 80s 90s-এর ওই যে মানে মিউজিকের যে ভাইবটা, ওইটাকে ঠিক রেখে, ওইটাকে রুট ধরে, ওটার সাথে যদি মডার্ন যে মিউজিকটা ওয়ার্ল্ড ওয়াইড এখন যে লাইক কোরিয়ান মিউজিক বা ইউএসএ বা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে মিউজিকগুলো হচ্ছে, ওইটার সাথে আমাদের 80s 90s-এর আমাদের যে ফ্লেভারটা, এইটাকে ব্লেন্ড করে ইফ উই ক্যান মেক সামথিং, ওইটা কিন্তু একটা ডিফারেন্ট কিছু হবে। এবং আই হোপ যে যেহেতু দুইটাই থাকবে, ক্রিয়েটিভিটি প্লাস মডার্ন সাউন্ড, তো দুইটা মিলে আসলে নিউ এজ যারা এই জেনারেশন তারাও পছন্দ করবে। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আমি কিছুদিন আগে ইউএসএ গিয়েছিলাম, মানে আমার একটা ট্যুর ছিল। সো আমি ওখান থেকে কিছু নিউ ইনস্ট্রুমেন্টস নিয়ে আসছি টু প্লে উইথ মাই ব্যান্ড। আমরা কিছুদিন আগে আমাদের কিছু গান রেকর্ড করলাম, সো আই ইউজড অল দোজ ইনস্ট্রুমেন্টস। তো একটা বিউটিফুল সাউন্ড ওখানে এসছে, হয়তো সামনে আমাদের রিলিজগুলোতে ওই গানগুলো সবাই শুনতে পারবে। তো আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, একটা নিউ সাউন্ড ক্রিয়েট করার এবং কি আমাদের অডিয়েন্সকে দেওয়ার। আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরাও আশা সুব্রত করছি। কথার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের নতুন যে গানটা রিলিজ হলো, রিমঝিম বৃষ্টি, সো এই গানটা কিন্তু র্যাগে প্যাটার্নের। র্যাগি ইজ কনসিডার্ড অ্যাজ এ রেট্রো 90s-এর এই জনরা, জেন জি, জেন এক্স, ওরা কিন্তু র্যাগি সম্পর্কে অতটা মাথা নেই, ওই ল্যাঙ্গুয়েজ, ওই দোলটা ওদের শরীরে নাই, ওর অন্যভাবে চিন্তা করে এটাকে। সো এই গানটা যখন রিলিজ হলো, আমি আমার বাসায় নিয়ে আমার টিভিতে হোম থিয়েটারে ছাড়লাম। আমার ছোট ছেলে হি স্টার্টেড ডান্সিং, ও বললো যে শুনতে তো ভালো লাগছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট কমপ্লিমেন্ট। কারণ একটা বিলো 10 একটা বাচ্চা যখন একটা র্যাগি মিউজিককে রিলেট করতে পারে, ইট ইজ সামথিং এলস। কারণ ওর মনে হচ্ছে যে ক্লিন সুরে গাচ্ছে, কথাগুলো পরিষ্কার, একটা ড্যান্সের মুড আছে, একটা শরীরে একটা ভাইব আছে, লিরিকগুলো একটু ইজি, মানে কম্পোজিশনটা দুর্বোধ্য না। সো দে ক্যান রিলেট অ্যাকচুয়ালি। সো আমাদের টার্গেট হচ্ছে ওইটা, এমনভাবে কাজ করবো জেন জি, জেন এক্স, ওয়াই, হোয়াট এভার কামস, টান দিব আর শুনলেই যেন ভালো লাগে, ওরা যেন রিলেট করতে পারে। আর একটা মজার জিনিস হচ্ছে আমরা উই আর লাকি, এখন সাইকেল অফ সাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড, ফ্যাশন কিন্তু সাইকেল ঘুরে ঘুরে আসে। কিন্তু কয়েকদিন আগে কিন্তু ড্রেন পাইপস ছিল, এখন কিন্তু বেল বটম চলে এসছে, আমি নিজেও বেল বটম ধরে ফেলেছি। সো এইভাবে এখন কিন্তু রেট্রো মিউজিক লাইক 80s and 90s হ্যাজ কাম ব্যাক টু ফ্যাশন, ওয়ার্ল্ড ওয়াইড হ্যাজ কাম ব্যাক, ফ্যাশনে এসছে। কিন্তু সবাই কিন্তু ফ্যাশনে আসলেও
ওটা জনরাটা অরিজিনালটা রুটটা রেখে ওরা কিন্তু নতুনত্বর সাথে ব্লেন্ড করছে। একই জিনিস আমরা করতে পারছি। আচ্ছা, আমার না জেনজি এবং মিউজিক এই সবগুলো শুনে আমার একটা ফান পার্ট মাথায় এলো, আমি জানি না রিলেটেবল হবে কিনা। শুভ্র বলেছে যে সে সবার থেকে এখান থেকে ছোট। আপনি কি কোনো জেনজি ল্যাঙ্গুয়েজ জানেন, কোনো ওয়ার্ড জানেন, পরিচিত আছে আপনার? আমি অ্যাকচুয়ালি জেনজি না, শুধু জেনজি ওয়ার্ডটাই জানে। হ্যাঁ। সো আমি বেসিক্যালি খুব একটা জানি না, বাট আই লাইক ইট। মানে আমার হচ্ছে ওদের কিছু কিছু আসলে ওয়ার্ল্ডে প্রত্যেকটা জিনিসেরই তো নেগেটিভ অ্যান্ড পজিটিভ দিক থাকে। তো আমাদের নিউ জেনারেশন যেভাবে চিন্তা করছে, আই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইট, কারণ ওদের সাথে তাল মিলিয়ে আমাদের নতুন বিশ্বটাকে আমরা উপভোগ করব এবং গড়ে তুলব। সো ওদের সাথে আমাদের ব্লেন্ড হতে হবে, এটাই হচ্ছে কথা। না, আমাদের সাথে আছেন আশিক, তিনি বলেছেন 10 বছরের বাচ্চার কথা। তার কাছ থেকে নিশ্চয়ই কিছু ওয়ার্ড আপনি শিখেছেন কি? শিখছি এবং ওগুলো দুর্বোধ্য। দুর্বোধ্য? আপনি কি আমাদেরকে দুই একটা বলবেন? আমি একটু জানতে চাই যে এরা বা আমি নিজেও কি রিলেট করতে পারি কিনা, বুঝতে পারি কিনা, একটা ওয়ার্ড বলুন আমার তো। 2 ছেলে মেয়ে আছে, দুইজনই একটা জেন এক্স, দুটোই জেন এক্স। তো আমি যখন ঘরে যাই, ওরা যখন কথা বলে, ওরা মোস্টলি ইংলিশে কথা বলার চেষ্টা করে। আমি ওদেরকে আসলে উদ্বুদ্ধ করি না ইংলিশে কথা বলার জন্য, বাট ওদের স্কুল এবং পারিপার্শ্বিকতার কারণে সাডেনলি বলল ক্র্যাপ, ক্র্যাপ মানে ভালো হয়নি, আচ্ছা ড্যাম মানে হয়নি, পছন্দ হয় নাই। আচ্ছা, তারপরে কি কি সব নাম্বার বলে, যেটা ওরাই বুঝে। দুজন খুব রিলেট ড্যাম আর করছে। ক্র্যাপ কিন্তু আগে ছিল। আগেও ছিল, কিন্তু এটা এখন ওদের মানে টোনটা ডিফারেন্ট, টোন ডিফারেন্ট হয়ে গেছে, বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয়ে গেছে, ফিঙ্গার কিছু মুভমেন্ট আছে, তারপরে কিছু ড্যান্স মুভ আছে যেগুলো আমরা আগে কখনো দেখিনি। সো এগুলো মনে হলো ওদের নিউ লার্নিং। আমি চেষ্টা করি, মানে যতটুকু ওরা করে আমি চেষ্টা করছি, ঠিক আছে, ওদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে অ্যাটলিস্ট। যেমন আমার মেয়ে আঁকতে পছন্দ করে, ম্যাঙ্গাকা মানে জাপানিজ কার্টুন আঁকতে পছন্দ করে। কিন্তু কোত্থেকে শিখে লাগে, সব ইউটিউব থেকে শিখেছি। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছি ইউটিউব থেকে। সো এই যে জনরা, এদেরকে কিন্তু আপনার আসলে আন্ডারমাইন করার সুযোগ নেই। একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড মিউজিক আনতেই হবে। সো এদেরকে কনভার্ট করার সময় এসছে। তো মজার জিনিস হচ্ছে এখনো বাট ওদের অনেক ক্ষেত্রে পজিটিভ জিনিস আছে। আমার মেয়ে, আমার ছোট মেয়ে, ও এখন এ লেভেল দিয়েছে, এখন ইউনিভার্সিটি জয়েন করলো। তো শি ইজ অরিজিনাল জেনজি। তো আমি আমার অ্যান্টি ওয়ার একটা গান ইংলিশে করেছি, এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড করার জন্য, নট অনলি ফর বাংলাদেশ, ইংরেজিতে করেছি, লিখে সুর করে আমরা অলওয়েজ মিউজিক ডান। তো আমি ওকে বলছিলাম যে একটা এআই কিছু দরকার লাগে, কারণ এখন আমি এমন একটা জায়গায় দেখাতে যাচ্ছিলাম যে সবাই ধর্ম ইয়েতে, মানে খ্রিশ্চান, বুদ্ধিস্ট, জুজ, মুসলিম সব একসাথে ওরা বন্ধু ছিল এক সময়। দ্বন্দ্ব এরকম ছিল না, একটা সময় ছিল, গোল্ডেন এজ ছিল। তো ওখান থেকে আমরা সরে কেন আসলাম? তো এটা করতে যে আমি ওই সিনটা এখন ক্রিয়েট করলে, এখন সেট দিয়ে এত টাকা খরচা হবে। তো হোয়াট আই ডিড ইজ, আমি একজন এআই, ওই এআই করে দিল, এআইতে একটা সিন করলো, যেই সিন থেকে গানটা শুরু হলো। এটা আমার মেয়ে দেখে ভীষণ রাগ। কেন? তুমি কেন এআই ইউজ করছো? আমি তো কেন না, এআই তো আমরা উই আর রিজেক্টিং এআই। বলে কেন? বলে দে আর টেকিং ওভার দ্য জব অফ নর্মাল পিপল। সো ওদের চিন্তা বোঝাটা ইজ ভেরি ডিফিকাল্ট। সো ওরা বলছে যে তুমি জানো, হ্যাঁ, পুরো একটা পুকুরের পানি পর্যন্ত খরচা করে ফেলে ওরা এআই করার জন্য। দে আর ওয়ে মোর ফাস্ট। আসলে আমরা মনে করি যে টেকনোলজি মানেই হচ্ছে জেনজি মানেই হচ্ছে মোবাইল, ট্যাব, ইউটিউব, স্পটিফাই। ওরাই কিন্তু রিজেক্ট করছে এআই ডিপেন্ডেন্সি এখন। So, আমাদেরকে আসলে তাদেরকে ধরতে হবে, তারা আসলে ওয়ে মোর ফাস্ট দেন আস। সো ওদের অ্যাটিটিউড ইজ ডিফারেন্ট অ্যান্ড উই হ্যাভ টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াট দে ডুইং। আর মিউজিক দিয়ে আসলে শুরু হোক পরিবর্তনটা, তাই না? অনেক অনেক ধন্যবাদ। আমার আসলে ভীষণ ভালো লাগছিল, আর অনেক কিছু জানার ছিল। হয়তো বা সকলকে সাথে নিয়ে এনেকে প্রজেক্টে আবারও নতুন কোনো কাজের গল্প নিয়ে আমাদের সাথে উপস্থিত হবে। আর যেহেতু মিউজিক নিয়ে কথা হচ্ছে, এতজন মিউজিশিয়ান একসাথে, একটা গান না শুনলেই কিন্তু নয়। একটা গান শুনতে শুনতে আমরা আজকে আমাদের গতানুগতিক একটা গান করি। গতানুগতিক মিউজিক ক্যান নেভার বি গতানুগতিক। ইটস ফান্ডামেন্টাল অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। আমরা যে গানটা করতে চাচ্ছি, এটা জঙ্গি ভাইয়ের লেখা, পার্থর মিউজিক সুর, আর কম্পোজিশন আমাদের সবাই ছিল, অনেকে ছিল, আজাদ ছিল। সো ইন্টারেস্টিং। গানটা শুনলে মনে হয় যে প্রেমের গান, অ্যাকচুয়ালি প্রেমের গান না, এটা হচ্ছে আমজনতার জন্য। আচ্ছা, গান শুনি, আমি একটু ছোট্ট করে দর্শকদের থেকে বিদায় নিই।
দর্শক, এই ছিল আমাদের মিউজিক্যাল জার্নি, ছোট্ট একটা স্বপ্ন এবং অনেক অনেক সম্ভাবনার দ্বার নিয়ে। আশা করি এনেকি প্রজেক্টের পাশে আপনাদের সকলকে পাবো আমরা, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। চায়ের কাপে পরিচয় তোমার সাথে, পথে দেখা হলো আবার, শান্তিতে হাত রেখে কিশোর ছেলে ডাকতে সাথে হবার, মন যদি কাঁদে অতির তরে জনস্রোতে চলো না, মন যদি কাঁদে অতির তরে জনস্রোতে চলো না, চলো না। চায়ের কাপে পরিচয় তোমার সাথে, পথে দেখা হলো আবার, শান্তিতে হাত রেখে কিশোর ছেলে ডাকতে সাথে হবার, মন যদি কাঁদে অতির তরে জনস্রোতে চলো না, মন যদি কাঁদে অতির তরে জনস্রোতে চলো না, চলো না। চায়ের কাপে পরিচয় তোমার সাথে, পথে দেখা হলো আবার, শান্তিতে হাত রেখে কিশোর ছেলে ডাকতে সাথে হবার,